চলো দেখো ভাই, আজকে আমরা গ্রামার করছিলাম কয়েকদিন ধরে। তো গ্রামার করলে একটু মাথাটা ভারী ভারী হয়ে যায়, তো সেই ভারিত্বটাকে কাটানোর জন্য আজকে আমরা আগের দিন বোধহয় রিপোর্ট নিয়ে আলোচনা করেছিলাম, আজকে প্রেসিজ নিয়ে আলোচনা করব। ওকে, আজকে প্রেসিজ নিয়ে। এখন মজার বিষয় হলো, প্রেসি নিয়ে আলোচনা করলেও আমরা কিন্তু এই আলোচনাটা ইংলিশে করছি না। ওকে, কারণ আমাদের সমস্যা যেটা হয় সেটা হচ্ছে আমরা একটা প্যারাগ্রাফকে পড়ে তার মানেটাকেই ভালো করে বুঝতে পারি না, যার কারণে আমরা প্রেসি আর করব কি, মানে যদি প্যারাগ্রাফ যেটা দিয়েছে সেটার মানেই বুঝতে পারলাম না, তো প্যারাগ্রাফ প্রেসি কি করে রাইট করব, এটা হয়। এইটার জন্য আমাদের যাতে প্রাথমিক ভয়টাকে কাটানো যায়, তাই আজকে আমি 5টা বাংলা প্যারাগ্রাফ রেখেছি। বাংলা প্যারাগ্রাফ। ওকে, এই বাংলা প্যারাগ্রাফগুলোকে আজকে আমরা প্রিসাইজ করব, বুঝে গেল? কনসাইজ করব আর কি, সংক্ষেপণ করব, প্রেসি করব। এইটা করলে আমাদের ইংরেজিতে প্রেসি লেখার একটা ধারণা তৈরি হবে, আর বাংলার যেটা প্রেসি হয় সেটাও কমপ্লিট হয়ে যাবে আজকের ক্লাসে। সো আশা করছি মজা পাবে। খুব ডিটেলসে আজকে আমি প্রেসি লেখাটাকে পড়ানোর চেষ্টা করব। প্রত্যেকে খুব মনোযোগ সহকারে প্রত্যেকটা বিষয়কে বোঝার চেষ্টা করবে এবং আমি কি বলতে চাইছি সেটাকে অনুধাবন করার চেষ্টা করবে। ব্যাস, তাহলেই আমাদের কাজ শেষ। ওকে, বেশ। কিছু কিছু পয়েন্ট আমি লেখাবো তো অবশ্যই, আলোচনাও করব, বলবো, সেই জিনিসগুলোকে ভালো করে কিন্তু একটু অনুধাবন করার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা, চলো আমি এই প্রেসিতে এইখানে যাওয়ার আগে কতগুলো 2-4টে পয়েন্ট লেখাতে চাই। পয়েন্টটা কি তোমরা একবার একটুখানি লিখে নাও। হ্যাঁ, একদম বিশুদ্ধ বাংলাতেই লেখো যে আমরা প্রেসি লেখার জন্য কতগুলো স্টেপে আগানোর চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে আমি যদি বলি স্টেপ 1, তো স্টেপ 1-এ আমি কি করব, স্টেপ 1-এ আমার কাজ হবে মূল যে প্যাসেজটা আমাকে দেওয়া হয়েছে সেই প্যাসেজটাকে আমি খুব ভালো করে পড়ব আর সেটাকে বিশ্লেষণ করব। তাহলে প্রথম পয়েন্টের মধ্যে লেখো যে মেইন প্যাসেজ অ্যানালিসিস। আর এই মেইন প্যাসেজ অ্যানালিসিস সাথে আর কি করব, একটা কাজ করব, অ্যান্ড সর্টিং দ্য মেইন পয়েন্টস। চিন্তা করো না, দেখো আজকে খুব মজা পাবে, ভাল লাগবে। আমি প্রথমটা আমি করিয়ে দেব, তারপর আরও 4টে আছে, আমরা আজকের ক্লাসে বসে বসে এখানে বসে বসে করব। ওকে, তাহলে আমার প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপটা হচ্ছে মেইন প্যাসেজকে অ্যানালিসিস করব অ্যান্ড দেন সর্টিং দ্য মেইন পয়েন্টসগুলোকে আমরা সর্টিং করব, খুঁজে বের করব। আচ্ছা আচ্ছা স্যার, হ্যাঁ বলো। বলছি স্যার এই সর্টিং স্পেলিং লিখেন এস ডবল ও না এস আর ও? SORTING। স্টেপ টু তে আমরা কি করব না, স্টেপ 2-তে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে বাদ দেব। ওকে, অর্থাৎ রিমুভ ওকে unnecessary information or points। আননেসেসারি ইনফরমেশন বা পয়েন্টসগুলোকে বাদ দিয়ে দেব। আচ্ছা, ইনফরমেশনের সাথে না তোমার একটা কথা শুনে রাখো, আমি কি কখনো ইনফরমেশনস এটা লিখতে পারি? ক্যান আই রাইট? না না হয় না হয় না ইনফরমেশন প্লুরাল সিঙ্গুলার ইনফরমেশনই তো হয়। ইনফরমেশনস কখনো লেখা যায় না, ঠিক আছে? ওকে, তাহলে 2 নম্বর কাজ কি? রিমুভ আননেসেসারি ইনফরমেশন অর পয়েন্টস। আননেসেসারি ইনফরমেশনগুলোকে আমরা বাদ দিয়ে দেব। এটা আমার কি গেল? 2 নম্বর কাজ গেল। স্টেপ 3 নম্বর কাজ কি করব? স্টেপ 3, চলো আমি কিন্তু আবার বলে রাখি এটাই ফাইনাল না। ও আরেকটা তথ্য দিই, মিসলেনিয়াসের যে পরীক্ষার ডেট পিএসসি থেকে বলেছিল সেই ডেটে কিন্তু পরীক্ষা হবে না। হ্যাঁ, পিএসসি সূত্রে খবর, নতুন চেয়ারম্যান আসবেন, হ্যাঁ দাদা নতুন শুনেছি। চেয়ারম্যান জয়েন করার পর তারপর পরীক্ষাটা হবে। ওকে, মানে 26-এর ভোটের আগে কোনো পরীক্ষাই ওয়েস্ট বেঙ্গলে হবে তোমরা না, তো একটা জিনিস বলে ধরে কিছু রাখতে পারো লাভই নেই। যে আফটার জুলাইয়ের পরে এই পরীক্ষাগুলো হওয়ার একটা সম্ভাবনা
রয়েছে। তো তার মধ্যে আমরা যেহেতু সময় পাচ্ছি, নিজেদেরকে বেস্ট অফ দ্য বেস্টে তৈরি করার চেষ্টা করি কিন্তু। হ্যাঁ, আমরা গালাগাল করছি, আমরা মন খারাপ করছি, সব কিছুই করছি, কিন্তু ভাই একটা কথা তো নিশ্চিত যে পরীক্ষা হবেই, আজ হোক কাল হোক হবে। কিন্তু যখন পরীক্ষাটা হবে তখন তার জন্য আমি কতটা প্রিপেয়ার হলাম এইটাকে মাথায় রাখতে হবে কিন্তু। হ্যাঁ, সো বেশি সময় পাচ্ছি বলে এটা আমাদের কাছে একটা ভালো ব্যাপার যে আমরা নিজেকে খুব ভালোভাবে প্রিপেয়ার করব, এইবারই হবে সব যা হবার। চলো স্টেপ 3। দাদা হ্যাঁ বলো। বলছিলাম যে প্রিলিমস কবে হতে পারে বিসিএস এর? এটাই তো ভাই, আফটার জুলাই, ফর্ম আগে ফিল কোনো আপই তো সম্ভাবনা হলো নেই। না দাদা। হ্যাঁ ওইটাই, জুলাইয়ের আগে কোনো সম্ভাবনাই, এটা কোন ধরে চলো, তারপর চলো। না, 9 সেপ্টেম্বর তো একটা ডেট দিয়েছে, হ্যাঁ ওই 9 ডেটে সেপ্টেম্বর কি? হওয়ার সম্ভাবনা নেই। চলো নেক্সট স্টেপ 3। স্টেপ 3তে কি করব ভাই, তুমি প্রথম স্টেপে কি করেছিলে, প্রথম স্টেপে মেইন প্যাসেজটাকে অ্যানালিসিস করেছিলে, আর এই কাজটা মেইন করেছিলে যে সর্টিং দ্য মেইন পয়েন্টসগুলোকে তুমি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে সর্টিং করেছিলে। যে পয়েন্টসগুলোকে সর্টিং করলে সেইগুলোকে থার্ড স্টেপে এসে সহজ ভাষায় সংক্ষেপে নিজের ভাষায় লিখতে হবে। তাহলে ফোর্থ স্টেপটা হচ্ছে রাইট দোজ মেইন পয়েন্টস, in your own words, ওকে। নিজের ভাষায় তোমাকে এগুলো লিখতে হবে। তাহলে রাইট দোজ মেইন পয়েন্টস ইন ইউর ওন ওয়ার্ডস, নিজের ভাষায় লিখতে হবে। এমন নয় যে আমার প্যাসেজে যে শব্দ দেওয়া হয়েছে সেটাকেই আমি লিখবো, এমন কোনো ব্যাপার নয়। আবার প্যাসেজে যে শব্দ দেওয়া আছে ওগুলো আমি লিখবই না, এমনও নয়। ওকে, তুমি প্যাসেজের শব্দও লিখতে পারো, নিজের মন থেকেও লিখতে পারো, এটা তোমার ইস্যু। এইভাবে বদ্ধমূল ধারণা যেন না হয় যে প্যাসেজে যে শব্দগুচ্ছ দেওয়া আছে সেগুলো আমি ব্যবহার না করলেই বোধহয় আমার লেখাটা ভালো হবে, এমন কিন্তু ব্যাপার নয়। ওকে, আচ্ছা, তাহলে এই 3টে কাজ আমরা আজকে করব। বলো পারবো কিনা পারবো না। আবার বলছি, প্রথম স্টেপ হচ্ছে প্যাসেজটাকে ভালো করে পড়বো, সেটাকে অ্যানালাইজ করে মেইন পয়েন্টগুলোকে সর্টিং করব। 2 নাম্বার, এবার আননেসেসারি ইনফরমেশন যেগুলো রয়েছে, বিভিন্ন ধরনের এক্সাম্পল থাকতে পারে, কোনো ধরনের অ্যাচিভমেন্টস থাকতে পারে, হ্যাঁ, মানে একেবারেই আননেসেসারি জিনিসগুলোকে বাদ দিয়ে দেব, ঠিক আছে। আর যেটা করব, এবার কিছু ডুজ বলি, যা যা আমরা করব। ওকে, প্রথমত একটা টাইটেল তোমাকে দিতে হবে, গিভ আ সুটেবল টাইটেল। নোট করো, গিভ আ সুটেবল টাইটেল। এই জিনিসগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে তোমাদের যে নোটটা দিয়েছি না, ডেসক্রিপটিভ ইংলিশের নোট, ওখানে প্রত্যেকটার আগে টিপস দেওয়া আছে কিনা নেই, রিপোর্টের আগে টিপস দেওয়া আছে, প্রেসিজের আগে দেওয়া আছে, ট্রান্সলেশনের আচ্ছা আগে স্যার, ওটা আমি দেওয়া আছে। কপি করে নিয়েছি। একদম, এই জিনিসগুলোকে মাথায় রেখো। তাহলে গিভ আ সুটেবল টাইটেল, একটা সুটেবল টাইটেল দিয়ে দেবে। তারপর এই সুটেবল টাইটেলটা কিন্তু মেইন ভাই, তুমি প্রেসিটাকে খুব সুন্দর করে লিখেছো অথচ টাইটেল দাওনি, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে হাফ মার্ক কাটা হয়ে গেল, বুঝেছো। যদি একটা প্রেসিস যদি 20 মার্কসের থাকে, টাইটেল না দেওয়ার সাথে সাথে সেটা 10 মার্কস হয়ে গেল, বুঝতে পারলে, 10 মার্কস মাইনাস হয়ে গেল। এই জন্য টাইটেল দেওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। গিভ আ সুটেবল টাইটেল। 2 নম্বর কাজ যেটা করবে না সেটা হচ্ছে, দেখো প্রেসিজ মানে কি বলো তো, প্রেসিজ মানে একটা প্যাসেজ তোমার সামনে তুলে দেওয়া হয়েছে, সেই প্যাসেজটা কিন্তু তুমি লেখোনি, সেই প্যাসেজটা অন্য কেউ লিখেছে, তার লেখার মাধ্যমে সে কোনো একটা ভাবনা পাঠকের উদ্দেশ্যে দিচ্ছে, তার মানে সেইটাকে তুমি সংক্ষিপ্ত করছো, হ্যাঁ, সংক্ষেপণ করছো। তার মানে এটা দাঁড়ালো যে তার ভাবনাটাকে অটুট রেখে বা তার ভাবনাটাকে মেইন রেখে তুমি সেটা সংক্ষেপণ করবে মাত্র, নিজের কোনো প্রকার মতামত দেওয়া যাবে না। যার কারণে প্রেসি লেখার সময় সব সময় ফার্স্ট পারসন, যেমন ফার্স্ট পারসনের মধ্যে আই, উই, এইগুলো কখনো আনা যাবে না, প্লাস ইউ, সেকেন্ড পারসন আনা যাবে না, ঠিক আছে, মানে আমি, তুমি, এই সমস্ত ব্যবহারগুলো করবে না। ওকে, তাহলে কি করবে ডুজের মধ্যে বলছি, যেহেতু আমরা ইউজ থার্ড পারসন, সবসময় প্রেসিজ লিখতে গেলে থার্ড পারসনে লিখতে হয়, থার্ড পারসনে, ঠিক আছে। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে 3 নম্বরে যেটা বলছিলাম যে
আমরা অনেক সময় যখন খাতা দেখি তখন আমরা দেখি যে প্যাসেজের মধ্যে যে লেখাগুলো আছে তার থেকে এখান থেকে একটুখানি নিয়ে নিলাম, এখান থেকে একটুখানি নিয়ে নিলাম, এখান থেকে একটুখানি নিয়ে নিলাম, নিয়ে ওইগুলোকে একটু জোড়াতালি দিয়ে লিখে দিলাম। আমার কথা কি বোঝা যাচ্ছে? কপি পেস্ট যেটাকে আমরা বলি। সো কপি পেস্ট কখনোই করা যাবে না, কিন্তু বুঝতে পারলে কি বলেছি? এরকম হয় তো? কপি পেস্ট করা যাবে না। হ্যাঁ, সো কপি পেস্ট নয়, কপি পেস্ট কপি পেস্ট করা যাবে না। আর একটা পয়েন্ট কি বলি, স্যার হ্যাঁ স্যার হ্যাঁ বলো বলো। ইউজি স্যার যেটা কপি পেস্ট বললেন, মানে তার মানে হচ্ছে কি, সোজা কথায় আমি প্যারাগ্রাফে যে জিনিসটা লেখা লেখা থাকবে আর কি, যে পেশি করার সময়, তো সেই জিনিসটা পুরো হুবহু তুলে দেবো না, জাস্ট তার মধ্যে কিছু হলেও অন্তত নিজের ভাষা যেন থাকে, তাই তো? হ্যাঁ অবশ্যই, মানে আমি দেখো কপি পেস্ট মানে বলতে কি বলতে চাইছি শোনো। নিজের ভাষায় লিখতে হ্যাঁ, হবে। কপি পেস্ট বলতে কি বলতে চাইছি বোঝো। দেখো এই তো প্যাসেজটা, ধরো আমি হুম। এইখান থেকে এইটুকুনকে নিয়ে নিলাম, হুম, হ্যাঁ নিয়ে আবার মনে করো এইখান থেকে এইটুকুন নিয়ে নিলাম, আবার মনে করো এইখান থেকে এইটুকুন নিয়ে নিলাম, এইখান থেকে এইটুকুন, এরকম করে নিয়ে নিলাম। ওকে, নিয়ে এবার আমি কি করছি, আমি গুনে দেখলাম আমার 1/3 হয়ে গেছে, তো এই যেগুলো নিয়েছিলাম এগুলোকে পরপর সাজিয়ে লিখে দিলাম। এইটাকে বলে কপি পেস্ট। এইটা করা যাবে না। এই যে আচ্ছা বইকে মানুষ সবচেয়ে ভালো বন্ধু বলে থাকে, এই কথাটাকে অন্যভাবে লেখো। একই কথা, এটাকে ওর নিজের ভাষায় লেখো, অন্যভাবে লেখো। এইটাকে লিখতে পারো যে বই মানুষের সবচেয়ে ভালো বন্ধু, ব্যাস হয়ে গেল। ভালো বন্ধু। বুঝতে পেরেছো আমার কথাটা কি? তাহলে হুবহু এখানে যা লেখা আছে এইটাকেই কপি পেস্ট করবে না, নিজের ভাষায় লেখো বিষয়টাকে, এটাই বলতে চাইলাম আমি। ক্লিয়ার? চলো, কপি পেস্ট ওকে করা দাদা যাবে না। হ্যাঁ দাদা বলো বলো। বলছি প্রত্যেকটা লাইন থেকে কি শর্ট করব না? দেখাবো ভাই, আমি একটু পরে দেখাচ্ছি, আগে এটা নোট ডাউন করো। আর 4 নাম্বার, সেটা মূল পয়েন্ট, যেটা হচ্ছে 1/3। এই 1/3 ভাবনাটা যেন থাকে। ওকে, তার মানে মনে করো যে একটা 90 ওয়ার্ডসের একটা প্যারাগ্রাফ বা প্যাসেজ তোমাকে দেওয়া হয়েছে, তো সেইটা তোমাকে 30টা ওয়ার্ডসেই লিখতে হবে এমন কিন্তু নয়, সেটা তুমি 25টি ওয়ার্ডসেও লিখতে পারো, আবার 35 ওয়ার্ডসেও লিখতে পারো, এইটুকুন ছাড় দেওয়া আছে। বুঝেছো কি বলেছি? অর্থাৎ 90 শব্দের একটি প্যাসেজকে 1/3 করতে হবে, মানে 30টাতেই লিখতে হবে এমনটা নয়, 25টাতেও শেষ করতে পারো, 35টাতেও শেষ করতে পারো, এর বেশি আর যাওয়া যাবে না। ওকে, 1/3 সেন্সটা রাখবে, ব্যাস। এই কয়টা কথাই আমি বললাম, আর আমি কিচ্ছু বললাম না। এইবার চলে যাই আমরা সরাসরি প্যাসেজে। প্রথম প্যাসেজটাকে আমি পড়ব, আমি লিখব, তোমরা শুধু নোট করবে আর শুনবে, কেউ কোনো কথা বলবে না। ওকে, চলো দেখো, আমি পড়ব, আমি বলবো, তোমরা শুধু নোট করবে আর কিচ্ছু করবে না। দেখো, বইকে মানুষ সবচেয়ে ভালো বন্ধু বলে থাকে, কারণ বই কখনো প্রতারণা করে না। দেখো ভাই, আমি বলেছিলাম যে ব্যাখ্যা বাদ দিতে হবে, বলেছিলাম কি না, ব্যাখ্যা বাদ দিতে হবে। হ্যাঁ, তাহলে ব্যাখ্যা যদি বাদ দিতে হয়, তাহলে আমাকে বলতে হবে, ব্যাখ্যা যদি বাদ দিতে হয় তাহলে এইটা, কারণ বই কখনো প্রতারণা করে না, এটা তো একটা ব্যাখ্যাই তো নাকি? হ্যাঁ, হ্যাঁ, সো আমি কিন্তু আমার পেজের মধ্যে এই জিনিসটাকে লিখবো না। বেশ, বুঝলাম, আমরা সেন্স বুঝে নিলাম যে বইকে মানুষ সবচেয়ে ভালো বন্ধু বলে থাকে, কারণ বই কখনো প্রতারণা করে না। কারণ এটা তো বোঝাই যাচ্ছে যে যে বন্ধু হয় সে প্রতারণা করে না, ব্যাস। জীবনের যে কোনো মুহূর্তে বই মানুষকে জ্ঞান, আনন্দ এবং সান্ত্বনা দিতে পারে। তাহলে জীবনের যে কোনো মুহূর্তে বই মানুষকে জ্ঞান, আনন্দ ও সান্ত্বনা দিতে পারে, এইটুকুন বুঝে নিলাম। দেখো, মেইন পয়েন্টস খোঁজার জন্য জ্ঞান, আনন্দ, সান্ত্বনা এটা মানুষকে বই দেয়। ওকে, বিশেষ করে যখন মানুষ একা থাকে বা হতাশায় ভোগে। তাহলে দেখো, মানুষ যখন একা থাকে বা হতাশায় ভোগে তখন বই মানুষকে সঙ্গ দেয়, এটাই তো বলতে চাইছে নাকি? হ্যাঁ দাদা। ভেরি গুড। বই আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সঙ্গে যুক্ত করে। বেশ, এটাও বুঝে নিলাম যে বই আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যতের সাথে যুক্ত করে। ইতিহাস, বিজ্ঞান, সাহিত্য, ধর্মদর্শন সহ নানা বিষয়ে জ্ঞান বইয়ের মাধ্যমে লাভ করা যায়। আচ্ছা, মানে ইতিহাস, বিজ্ঞান, সাহিত্য, ধর্মদর্শন সমস্ত কিছুর বিষয়ে বই আমাদেরকে নলেজ দেয়, এটুকুনো ক্লিয়ার হলো। একটি ভালো বই
আমাদের চিন্তাভাবনায় গভীরতা আনে। একটা ভালো বই আমাদের চিন্তাভাবনার মধ্যে গভীরতা আনে, মানে আমরা যে ভাবছি, আমাদের যে থট প্রসেস সেটাকে ডেভেলপ করে। অ্যান্ড আমাদের ভাষা জ্ঞান ও লেখার দক্ষতা বাড়ায়। বেশ, খুব সুন্দর। আমরা যত পড়ব তত আমাদের ভাষা জ্ঞান তৈরি হবে আর লেখার দক্ষতাটাও বাড়বে। ক্লিয়ার হলো? যারা জীবনে সাফল্য অর্জন করেছেন তাদের অনেকেই বইয়ের মাধ্যমে জ্ঞান অর্জন করেছেন। বেশ, প্রযুক্তির যুগে মোবাইল ও টিভি মানুষের সময় দখল করে নিচ্ছে, কিন্তু বইয়ের বিকল্প কিছু নেই। আচ্ছা, দেখি যে মোবাইল টিভি আমাদের সময় দখল করে নিচ্ছে, এটা আমরা সব জানি। সো এগুলো অপ্রয়োজনীয় অংশ, এটাকে আমরা বাদ দেওয়ার চেষ্টা করব, দেখি কি হয়। তাই আমাদের উচিত বইয়ের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলা। দেখো, খুব ভালো। বই আমাদের ভালো বন্ধু দিয়ে শুরু হয়েছিল, বইকে আমাদের বন্ধু করে তুলতে হবে, এটা বলছে লেখক। এবং নিয়মিত ভালো বই পড়ার অভ্যাস তৈরি করা। বেশ, তার মানে নিয়মিত বই পড়ার একটা অভ্যাস তৈরি করতে বলছে, এইখানে গিয়ে শেষ হচ্ছে। এবার ঘটনা হচ্ছে আমরা কি করব এখানে দাদা? আমরা অ্যানালিসিস করলাম, এইবার যেটা করব সর্টিং দ্য মেইন পয়েন্টস। তাহলে মূল পয়েন্টসগুলোকে আমরা সর্ট করি, দেখি। দেখো, প্রথমেই বলা হয়েছে যে বইকে মানুষ সবচেয়ে ভালো বন্ধু বলে থাকে। তাহলে আমি একটা পয়েন্ট এখানে পেয়ে গেলাম যে বই আমাদের সবচেয়ে ভালো বন্ধু। হ্যাঁ, বই আমাদের সবচেয়ে ভালো বন্ধু হয়ে গেল একটা পয়েন্ট। বেশ, 2 কি বলছে তারপর? কি, এই যে প্রতারণা করে না, এটা আমার দরকার নেই, ব্যাখ্যার আমার কোনো দরকার নেই। জীবনের কোনো মুহূর্তে বই মানুষকে জ্ঞান, আনন্দ, সান্ত্বনা দিতে পারে। ওকে, ভালো কথা। তো দেখো, এই যে জ্ঞান, আনন্দ, সান্ত্বনা, এই জায়গাটা আরেকটা জায়গায় পেয়েছো, কোথায় বলো দেখি? এই যে ইতিহাস, বিজ্ঞান, সাহিত্য, দর্শন, এগুলো পড়লে আমরা জ্ঞান সম্পর্কে, মানে এইগুলো সম্পর্কে জ্ঞান লাভ করি। তো এই দুটোকে মার্জ করার চেষ্টা করব আমরা। তার মধ্যে আর কিছু আছে কিনা দেখি। দেখো, এই লাইনের মধ্যে তার মধ্যে আর কিছু একটা আছে। এই যে, বিশেষ করে যখন মানুষ একা থাকে বা হতাশায় ভোগে, তখন একটি ভালো বই মন ভালো করে দিতে পারে। তার মানে একাকিত্ব ও হতাশার সময়ে বই সঙ্গ দেয়, এই কথাটাই বলতে চাইলো কিনা? একদম। হ্যাঁ, তাহলে এটাই লিখি আমাদের সর্টিং পয়েন্টে, যে একাকিত্ব ও হতাশার সময়ে বই সঙ্গ দেয়, এটা একটা পয়েন্ট। তারপর কি হচ্ছে? তারপরে দেখো, ইতিহাস সম্পর্কে, বিজ্ঞান, সাহিত্য, নানা বিষয়ের জ্ঞান কে দেয়? আমাদের বই আমাদের জ্ঞান দেয়। এই পয়েন্টটাকে লিখি, এই পয়েন্টটা ইম্পর্ট্যান্ট আছে। তাহলে লেখো ইতিহাস, সাহিত্য, বিজ্ঞান সহ নানা বিষয়ে লিখে দিই, নানা বিষয়ের জ্ঞান দেয় কে? বই। বই। তারপরের পয়েন্টে আমরা কি লিখব? কি বলছে তখন দেখি? একটি ভালো বই আমাদের চিন্তা ভাবনায় গভীরতা আনে এবং আমাদের ভাষা জ্ঞান ও লেখার দক্ষতা বাড়ায়। আচ্ছা, খুব ভালো, এই জায়গাটা লাগবো, যে লিখবো বই, আচ্ছা এখানে না বই দিয়ে শুরু করো, বই ইতিহাস, সাহিত্য, নানা বিষয়ে জ্ঞান দেয়। ওকে, আচ্ছা, বই চিন্তা ভাবনায় গভীরতা, তোমরা এগুলো লিখছো তো? লিখবে কিন্তু, আমার সাথে সাথে লিখতে থাকবে। বই চিন্তা ভাবনায় গভীরতা আনে, আর কি করে? ভাষা ও লেখার দক্ষতা বাড়ায়। ভেরি গুড, ভাষা ও লেখার দক্ষতা বাড়ায়। ভেরি গুড, হয়ে গেল। তারপর কি বলছে? যারা জীবনে সাফল্য অর্জন করেছেন তাদের অনেকেই বইয়ের, এটা দেখো, এটা হচ্ছে একটা, এটা পৃথিবীর সবাই জানে, তাই নয় কি? যারা সাফল্য অর্জন করেছে তারা বইয়ের মাধ্যমে, এই ব্যাখ্যার আমার দরকার নেই। প্রযুক্তির যুগে মোবাইল ও টিভি মানুষের সময় দখল করে আছে। দেখো, প্রযুক্তি যখন আমি বলছি, তো এর বিকল্প নেই এটা বলছি। সো এটা একটা পয়েন্ট আমরা পেলাম, আমরা লিখি, পরে যখন প্রেসি করব তখন দেখব। 5
কি বলছে, প্রযুক্তির যুগে প্রযুক্তির যুগে মোবাইল টিভি কি করে, প্রযুক্তির যুগে মোবাইল টিভি, দেখো কি বলছে লাইনটা আরেকবার পড়ো, প্রযুক্তির যুগে মোবাইল ও টিভি মানুষের সময় দখল করে নিচ্ছে কিন্তু বইয়ের বিকল্প নেই। আচ্ছা, এই কথাটাকে এইভাবে লেখো, প্রযুক্তির যুগে মোবাইল টিভির প্রভাব বাড়লেও বইয়ের বিকল্প নেই। দেখো তো এই কথার মানে এরকমই কিনা, বইয়ের বিকল্প নেই, এটাই। তারপর কি, তাই আমাদের উচিত বইয়ের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলা এবং নিয়মিত ভালো বই পড়ার অভ্যাস তৈরি করা। এই জায়গাটাকে নিয়ে নিই, 6 নম্বর পয়েন্টে লিখি যে তাই নিয়মিত বই পড়ার অভ্যাস তৈরি করা উচিত। চলো এটা নিলাম আমরা। দেখো 6খানা পয়েন্ট আমরা এখানে নিয়ে নিয়েছি। এবার আমি কিন্তু আর প্যাসেজ পড়তে যাব না, হলো? তোমরা বলো তো ওই স্টেপগুলোকে একটু পড়ো। এবার স্টেপগুলো কি কি লিখেছিল আমাকে একটু বলো। প্রথম স্টেপ কি ছিল? স্টেপ 1 মেন প্যাসেজ ওই আমাদের সবচেয়ে ভালো বন্ধু। না ভাই, মেন প্যাসেজ অ্যানালাইসিস। ভেরি গুড। মেইন স্টেপ 1 ছিল হচ্ছে প্যাসেজটাকে অ্যানালাইজ করতে হবে এবং মেইন পয়েন্টগুলোকে সর্টিং করতে হবে। আমাদের প্রথম স্টেপ মানে স্টেপ 1 ইজ ডান, ইয়েস অর নো? ইয়েস। হ্যাঁ, তাহলে স্টেপ 2 তে কি লেখা ছিল দেখো তো। অপ্রয়োজনীয় রিমুভ আননেসেসারি হ্যাঁ, অপ্রয়োজনীয় জিনিসগুলোকে বাদ দেব এবার। ঠিক আছে, চলো অপ্রয়োজনীয় জিনিসগুলোকে দেখো বাদ দিচ্ছি। অপ্রয়োজনীয় এবার 2 নম্বর স্টেপ কিন্তু অপ্রয়োজনীয় জিনিসগুলোকে বাদ দেব। আমি কিন্তু আর ওটাও তো হয়ে গেছে। দেখো এই প্যাসেজটাকে আমি আর দেখছি না কিন্তু। না এই মেইন পয়েন্ট সর্ট আউট করার জন্য আমি তো কিছু বাদ দিয়েছি, সে ঠিকই আছে, কিন্তু এই মেইন পয়েন্টসগুলো যেগুলো পেয়েছি এর মধ্যেও কিছু অপ্রয়োজনীয় আছে কিনা দেখবো। এবার একটু বোঝার চেষ্টা করো ভাই। আমি প্রথম প্যারাগ্রাফটাকে পড়লাম, পড়ে আমার মেইন পয়েন্টগুলোকে নিয়ে নিলাম। এবার আমি এই প্যাসেজ আর দেখতে যাব না। ওকে, মনে করবো এই প্যাসেজ আমার নেই, আমার কাছে এখন এই 6টা পয়েন্ট আছে। ঠিক আছে ভাই, এই 6টা পয়েন্টকে এবার আমি ডেভেলপ করব। ঠিক আছে, তাহলে এবার দেখবো যে এই 6টা পয়েন্টের মধ্যে আর কিছু অপ্রয়োজনীয় জিনিস আছে কিনা। যেমন একটা জিনিস, দাদা হ্যাঁ বলো। বলছি যারা জীবনে সাফল্য অর্জন করে, এই লাইনটা লিখলেন না সেটার জন্য। হ্যাঁ, যারা জীবনে সাফল্য অর্জন করে তারা বইয়ের থেকেই দেখো। আসলে এইখানে যে ভাবনাটা আছে ওটা তুমি নিতে পারো, বাট আমার মনে হয়নি ওটাকে নেওয়ার জন্য। ওকে, একটা एग्जांपल টাইপের হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওটা একটা উদাহরণ হচ্ছে। দেখো সবসময় ব্যাখ্যা, উদাহরণ এই জিনিসগুলোকে বাদ দিতে হবে। লিখে রাখো তো একটা পয়েন্টের মধ্যে ব্যাখ্যা প্লাস কোনো উদাহরণ। ঠিক আছে, এই জিনিসগুলোকে আমরা সবসময় অ্যাভয়েড করব, বাদ দিয়ে দেব। ঠিক আছে, এবার এই 6টা পয়েন্টকে আমি এলাবোরেট করব। ওকে, আচ্ছা, মানে উদাহরণ বলতে চিরন্তন সত্য এসব কি মানে? হ্যাঁ, যেটা চিরন্তন সত্য সেটা পৃথিবীর লোক সবাই জানে ভাই। যারা জীবনে সাফল্য অর্জন করেছে তাদের অনেকেই বইয়ের মাধ্যমে জ্ঞান অর্জন করেছে। এই কথাটা আমার একেবারেই অপ্রয়োজনীয় নয় কি? অপ্রয়োজনীয়, কিন্তু আপনি আরেকটা পয়েন্ট নেন, এই যে বিশেষ করে যখন মানুষ একা থাকে বা হতাশায় ভোগে, তখন এটা একটা বই, ভালো বই। হ্যাঁ, এই প্যাসেজের যদি বলো মারাত্মক লাইন কোনটা, এটাই প্যাসেজের মারাত্মক লাইন। একবার ভেবে দেখো তো। হ্যাঁ দাদা, এটাই। তাই নয় কি? যারা জীবনে সাফল্য অর্জন করেছে তাদের অনেকেই বইয়ের মাধ্যমে জ্ঞান অর্জন করেছে, এটা একটা এক্সাম্পল। ওকে, এটা একটা ব্যাখ্যা, যা কিছু একটা বলতে পারো। কিন্তু মানুষের একাকিত্ব বা হতাশার সময়ে বই মানুষকে সঙ্গ দেয়, তবেই তো বই ভালো বন্ধু, নাকি? তো এটাকে খারাপ সময় যে হ্যাঁ, এটাকে তো খারাপ সময় যে সঙ্গ দেয়, একদমই তাই।
বন্ধু মানেই তো আমাকে মানে হতাশায় একাকিত্বে সঙ্গ অসময়ে যে হেল্প করবে। হ্যাঁ, এই জন্যই এই পয়েন্টটাকে রেখেছি। ওকে, দেখো ব্যাপারটা হচ্ছে কি, এটা আমি যখন লিখছি তখন তো আমার মাইন্ডসেট কাজ করছে, এবার তুমি যখন লিখবে তখন তোমার মাইন্ডসেট কাজ করবে, বুঝেছো ভাই? তা না হলে তো সবার লেখাই এক হয়ে যাবে, তাই না? এবার ওইটা যখন আমরা প্র্যাকটিসের মধ্যে থাকবো না ভাই, প্র্যাকটিসের মধ্যে থাকলে তখন দেখা যাবে যে হ্যাঁ, আমার লেখার মধ্যে একটা গুরুত্ব বাড়ছে। এই যে আমি এই প্যাসেজটাকে কেটে দিলাম, আমি জাস্ট স্টেপগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। 100 জনের মধ্যে 90 জন ছেলে মেয়ের এই কনফিউশন থাকে, প্রেসিকে কি করে উদ্ধার করি ভাই, থাকে কি না থাকে না। সেইটার জন্য আমি প্রথম কি করলাম, প্যাসেজটাকে পড়লাম, মেইন পয়েন্টসগুলোকে বের করে নিলাম। এবার আমি এই প্যাসেজ যাব ভুলে, আমার এই প্যাসেজে আর কোনো কাজ নেই, কেন? আমি তো মেইন পয়েন্টসগুলো বের করে নিয়েছি। এবার আমায় যা করতে হবে, এই মেইন পয়েন্টসগুলোকে নিয়ে করতে হবে। 2 নম্বর পয়েন্ট আমি তোমাদের লিখেছিলাম স্টেপ 2, যে তোমায় এবার করতে হবে কি, যখন তুমি মেইন পয়েন্টস বেছে নিচ্ছ তখন তো তুমি বাকি জিনিস তো বাদ দিয়ে দিচ্ছই, তারপরেও যে মেইন পয়েন্টসগুলোকে তুমি বেছে নিয়েছো তার মধ্যে এবার খোঁজার চেষ্টা করো যে এর মধ্যে অপ্রয়োজনীয় জিনিস কি আছে। এর মধ্যে আমি একটা উদাহরণ বলি। দেখো, প্রযুক্তির যুগে মোবাইল ও টিভির কারণে বইয়ের গুরুত্ব কমে যাচ্ছে, এই যে বিষয়টা, তাই না? এই জিনিসটাকে না, মানে এটা মূল বার্তার, যেটা এই প্যাসেজের মধ্যে যে মূল বার্তা, তার সহায়ক একটা বক্তব্য এটা, কিন্তু এটা তো শুধুই ব্যাখ্যা ভাই। আরেকবার ভাবো ভালো করে আমি কি বলতে চাইছি। এই প্যাসেজটাতে যা বোঝানোর চেষ্টা করা হয়েছে তাতে এই কথাটা হচ্ছে একটা ব্যাখ্যা মূল বক্তব্যর, ঠিক না? তো ওই যে বলেছি ব্যাখ্যা উদাহরণ বাদ দিতে হবে, বুঝলে? তো এটাকে শুধু মানে তাই এটাকে শুধু একটা যে কোনো একটা লাইনের মধ্যে ইনক্লুড করে দিলেই হবে, আলাদা করে এটার জন্য অন্য কিছু ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। আবার তেমনি বলে, যেমন এই যে বই প্রতারণা করে না, এটাকেও আমরা দেখেছিলাম। বন্ধু যে হবে সে প্রতারণা করবে না, কারণ আমি প্রথমেই বলছি বই মানুষের সবচেয়ে ভালো বন্ধু, তারপরে আবার বলছি যে মানুষ যখন হতাশায় থাকে, মানুষ যখন একাকিত্বে থাকে তখন বই সঙ্গ দেয়, তাহলে এই প্রতারণার এই বিষয়টা থাকছেই না আমার এখানে আলোচনা করার মতো, বুঝেছো? কারণ প্রত্যেকটা জিনিসকে যদি আমি রাখতে চাই তাহলে আর তো প্রেসিত হবে না ভাই, তাই না? কারণ 1/3 করতে হবে, এটাও তো ভাবতে হবে। ওকে, তো এইগুলোকে বাদ দিলাম। এবার মূল বক্তব্য যেটা পেয়েছি সেটাকে আমরা যদি এবার একটু মানে ভালো করে গাঁথি, এই জিনিসগুলোকে যদি একটু গেঁথে নিই, তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে, এই বিষয়টা কেমন দাঁড়াবে। সো এখানে তো জায়গা নেই, কি করি এবার? এই পয়েন্টসগুলো তো তোমরা লিখে নিয়েছো। হ্যাঁ, মুছে দিতে পারো দাদা। আচ্ছা, তাহলে এইটাকে আমরা এভাবে লিখতে পারি যে আচ্ছা, এবার এই 6টা পয়েন্টকে না আমরা ডেভেলপ করব, ঠিক আছে? একবার আমি আমার মতন করে ডেভেলপ করব, পরে আমি নেক্সট আরও 4টে প্যাসেজ রেখেছি, এইখানে বসেই আজকে করতে হবে সবাইকে। ওকে, আচ্ছা দেখো, এই প্রথম এটার থেকে আমি তাহলে মুখে বলি, তোমরা লিখবে, আমি মুখে বলবো, তোমরা লিখবে, তারপর দেখা যাক কি দাঁড়ায় ব্যাপারটা, ঠিক না? আচ্ছা, টাইটেল দেওয়ার কথাও ব্যাপার আছে, টাইটেলটা আমরা দেবো একটু পরে, লেখাটা শেষ হোক তারপর টাইটেল দিচ্ছি ভেবে, লেখাটা আসুক আগে, আমাদের ফাইনাল লেখাটা হোক। আমিও বলবো তোমরা এটাই করবে, লেখা প্রেসিটাকে আগে লিখে নেবে, সেই প্রেসিটাকে তুমি একবার পড়বে, পড়ে তোমার যেটা মনে হবে তার উপরে একটা টাইটেল দিয়ে দেবে, এটাই ভালো হয়। আচ্ছা, বলছে বই আমাদের সবচেয়ে ভালো বন্ধু, আর চলো এইটাকেই লেখো যে বই আচ্ছা, এভাবে লেখো যে বই মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ এবং সর্বশ্রেষ্ঠ বন্ধু, এই কথাটা লেখো। বই মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ এবং সর্বশ্রেষ্ঠ বন্ধু। বই মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ এবং সর্বশ্রেষ্ঠ বন্ধু, লিখেছি। বই মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ এবং সর্বশ্রেষ্ঠ বন্ধু। ওকে স্যার। ফুল স্টপ। এবার দেখো, এই যে প্রথম লাইনটা লিখলে, এই প্রথম লাইনটা তোমার ওই প্যাসেজের মধ্যে কোথাও খুঁজে পাবে?
দেখো তো, পাচ্ছো? না দাদা। It না স্যার, means, সেটা মানে পাচ্ছি না কিন্তু সেন্স it means, হ্যাঁ পাচ্ছি কিন্তু সেন্সটা পাচ্ছো, এক্সাক্ট লাইন পাচ্ছি। ওয়ার্ডিং গুলো পাচ্ছো না। It means you do not copy. Yes or no? ওই হ্যাঁ যে স্যার, বলেছিলাম সেটা যে, ঠিক আছে, কিন্তু স্যার এটা বাংলার জন্য ঠিক আছে, ইংলিশে যে এতটা ওয়ার্ড স্টক থাকলে ঠিক আছে, না হলে কি করে করব, সেটা হ্যাঁ ওই সমস্যা হয়ে যাবে। এর জন্যই তো আজকে আমি বাংলাটা করাচ্ছি ভাই। এই বাংলাটাকে অনুধাবন করতে পারলে ওই ট্রান্সলেশন মেথডটা তো আমরা শিখছি না বর্তমানে, যার জন্যই তো এই ক্লজ ফ্রেজ নিয়ে হাবিজাবি নিয়ে আলোচনা করছি। বুঝেছো ভাই? একটু সময় দাও, আমরা বেশ 2-3 মাস সময় পাবো এখনো, হ্যাঁ, আমাদের আগামী পরীক্ষাগুলোর আগে। সো একটু কোঅপারেট করো। চলো তাহলে হয়ে গেল। তারপর কি আছে আমাদের মেইন পয়েন্টে? একাকিত্ব ও হতাশার সময় বই সঙ্গ দেয়। এই লাইনটাকে ভাবো। লেখো, একাকিত্ব এবং হতাশার সময়ে, একাকিত্ব এবং হতাশার সময়ে একাকিত্ব এবং হতাশার সময়ে মানুষের একমাত্র সঙ্গী হয়, মানুষের একমাত্র লিখো না, কারণ অনেকে তো অনেকভাবেই আনন্দ পেয়ে থাকে না হতাশার সময়, কেউ এটা খায় সেটা খায়, তো দরকার নেই। একাকি কি যেন বললাম, কি যেন বলছিলাম, একটু বলো তো। হতাশার সময় মানুষের সঙ্গী, একাকিত্ব ও হতাশার সময়ে অন্যতম মানুষের, গুরুত্বপূর্ণ আচ্ছা হয় এভাবে এটা লেখো, এভাবে লেখো, বলা সাবজেক্টকে যেতে আগে আনো, পারে। এক মিনিট সাবজেক্টকে আগে আনো। একাকিত্ব হতাশার সময়ে বই, লেখো একাকিত্ব ও হতাশার সময়ে বই, বই মানুষকে সঙ্গ দেয়, মানুষকে সঙ্গ দেয় এবং আনন্দ ও জ্ঞান দেয়, এবং আনন্দ ও জ্ঞান দেয়। লেখো তাহলে কি বললাম? একাকিত্ব হতাশার সময়ে বই মানুষকে সঙ্গ দেয় এবং আনন্দ ও জ্ঞান দেয়, ফুল স্টপ। তার পরের পয়েন্ট কি আছে? বই ইতিহাস, সাহিত্য, বিজ্ঞান সহ নানা বিষয়ে জ্ঞান দেয়। ওকে, এই লাইনটাকে লেখো। দেখো, বইয়ের মাধ্যমে আমরা, নেক্সট লাইন লিখো, বইয়ের মাধ্যমে আমরা, কেউ ফাঁকি মেরো না কিন্তু, লিখো বইয়ের মাধ্যমে আমরা ইতিহাস, লিখেছি তো? হ্যাঁ, বইয়ের মাধ্যমে আমরা ইতিহাস, কমা সাহিত্য, কমা বিজ্ঞান সহ, বইয়ের মাধ্যমে আমরা ইতিহাস, কমা সাহিত্য, কমা বিজ্ঞান সহ নানাবিধ জ্ঞান লাভ করি, নানাবিধ জ্ঞান লাভ করি। স্যার, এইবার দেখো একটা মজা হবে। জ্ঞান, হ্যাঁ স্যার, স্যার স্যার, লেখো আগে, স্যার, লেখো, একটা বলছি। স্যার, বলো বলো। বলছি স্যার, ওই যেটা লিখলেন, যে বললেন যেটা ইতিহাস, সাহিত্য, বিজ্ঞান সহ নানাবিধ, ওই সহ নানাবিধ এতটা না করে বিজ্ঞান আদি লিখে দিলেই তো হয়, ওই বিজ্ঞান আদি সম্পূর্ণ মানেই মিটে বিজ্ঞান যাবে। সহ। ওকে ভাই, আদি মানেই সহ। হ্যাঁ, ওই যে একটা শর্ট ফর্মের মধ্যে লিখে দিলাম। হ্যাঁ, অসুবিধে নেই, লেখো বিজ্ঞান সহ নানাবিধ জ্ঞান লাভ করি। এই লাইনটার সাথে আমরা না 4 নম্বর পয়েন্টটাকে জুড়ে দিই। লাভ করি, কমা দিয়ে দাও, তো একটা কমা দাও, লেখো যা, যা চিন্তা ভাবনায় গভীরতা আনে, ফুল স্টপ। যা চিন্তা ভাবনায়, যা চিন্তা ভাবনায় গভীরতা আনে, যা চিন্তা ভাবনায় গভীরতা আনে, ফুল স্টপ দিয়ে দাও। যা চিন্তা ভাবনায় গভীরতা আনে, ফুল স্টপ। ওকে, তারপর গভীরতা আনে,
উম, ভাষা জ্ঞান, দাদা এখানে এক মিনিট, ফুল স্টপ দিয়ে লেখো ভাষা জ্ঞান ও লেখার দক্ষতা, ভাষা জ্ঞান ও লেখার দক্ষতা ভাষা জ্ঞান ও লেখার দক্ষতা বৃদ্ধিতে, ভাষা জ্ঞান ও লেখার দক্ষতা বৃদ্ধিতে ভাষা জ্ঞান ও লেখার দক্ষতা বৃদ্ধিতে ভাষা জ্ঞান ও লেখার দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হয়, ফুল স্টপ, সহায়ক হয়, ফুল স্টপ। কেউ কথা বলো না, আমি তাহলে আমি তো খেই হারিয়ে ফেলবো। হ্যাঁ ভাই, লেখো, আমি তারপর শুনছি, এটাকে আমি লিখি একবার, তারপর শুনছি। ফুল স্টপ দিয়েছো? হ্যাঁ স্যার। তারপর লেখো আধুনিক প্রযুক্তির যুগে, আধুনিক প্রযুক্তির যুগে আধুনিক প্রযুক্তির যুগে বইয়ের গুরুত্ব কমলেও, বইয়ের গুরুত্ব কমলেও জ্ঞান অর্জনের, কি বললাম, আধুনিক যুগে বইয়ের গুরুত্ব কমলেও আধুনিক কি বললাম, আধুনিক প্রযুক্তির যুগে বইয়ের গুরুত্ব কমলেও, এটাই তো বললাম, হ্যাঁ স্যার। কমলেও জ্ঞান অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য বইয়ের বিকল্প নেই, জ্ঞান অর্জনের জন্য বইয়ের বিকল্প নেই, জ্ঞান অর্জনের জন্য বইয়ের বিকল্প নেই। লিখেছো? ফুল স্টপ দিয়ে লাস্ট একটা লাইন জোড়ো। তাই নিয়মিত ভালো বই পড়ার অভ্যাস গড়ে তোলা উচিত, তাই নিয়মিত ভালো বই পড়ার অভ্যাস গড়ে তোলা উচিত, তাই নিয়মিত ভালো বই পড়ে, তাই নিয়মিত, কি বললাম, ভালো বই পড়ার অভ্যাস গড়ে তোলা উচিত। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, লিখলাম তো, এখন কাউন্ট করো তো ওয়ার্ড কতগুলো হয়েছে। একটু কাউন্ট করো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। 1 2 3 4 5 6 7 8। এখানে মোটামুটি 125টা ওয়ার্ড আছে, তো এর 1/3 করতে হবে। 40 3 4 12, ধরো 40 ওয়ার্ডস এর অ্যারাউন্ড থাকতে হবে। কয়টা হয়েছে ভাই? 67টা। 67। স্যার আমার 52। 52। এবং ও এইগুলো ধরে অতটি হয়েছে, ওইগুলো ওইগুলো তো মনে হয় কাউন্ট হয় না। 61টা স্যার। এক মিনিট, ওগুলো তো ধরতেই হবে। হ্যাঁ, তবে ঠিক আছে, চলো। 67টা হচ্ছে টোটাল। ঠিক আছে, মানে হাফ হয়ে গেল তো, 67টা হওয়াটা ঠিক হয়নি, আর একটু কম হলে ভালো ওখানে হতো। কটা আছে? স্যার 51টা হলে হবে না? 51টা 52টা হলে তো ঠিক আছে। এখানে তো দেখো 1 2 3 4 5 6 7 8, তার মানে একটা লাইনে দেখো 15টা করে ওয়ার্ড আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। 1 2 3 4 5 6 7 8, তাই না?
তাহলে 120 120 মানে 125টা ধরো, এখানে এই যে 5টা আছে 125, তো মোটামুটি 40 ওয়ার্ডের মধ্যে রাখলে হতো। তো যাই হোক, এটা ফার্স্ট একটা হলো। তো এটাকে আরো কিছু এর ভেতর থেকে কাটছাট করা যেত, ঠিক হ্যাঁ আছে? স্যার 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 ছোট ছোট যে শব্দতে ইউজ করে দেওয়া যেত তো, যেগুলো আপনি মানে বেশি বাড়ি বাড়ি লিখে দিচ্ছেন, সেগুলোকে সন্ধিযুক্ত করে হ্যাঁ পরে মানে এক ওই জায়গাতে মানে ইয়েগুলোকে, আমাদের কনজাংশন প্রেপোজিশন এগুলোকে একটুখানি কাটছাট করলেই হয়ে যেত। সো যাই হোক, হ্যাঁ স্যার। আলটিমেটলি আমি যেটা বোঝাতে চাইলাম, এটাই হচ্ছে বিষয়, যে প্রথম আমরা প্যাসেজটাকে পড়বো। আচ্ছা, একবার প্যাসেজটা পড়ো, কি দাঁড়ালো একটু দেখি। যেটা আমরা লিখলাম প্রেসি, ওইটা একটু পড়ো, কেউ একজন পড়ো। স্যার বলছি আমার স্ক্রিনটা না অফ হয়ে আছে, আমি একটু আবার লিভ অন নিয়ে করছি। আবার স্যার জয়েন করো, ঠিক হয়ে যাবে। স্যার পড়বো। হ্যাঁ পড়ো। বই মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ এবং সর্বশ্রেষ্ঠ বন্ধু। হুম একাকিত্ব ও হতাশার সময় বই মানুষকে সঙ্গ দেয় এবং আনন্দ ও জ্ঞান দেয়। হ্যাঁ বইয়ের মাধ্যমে আমরা ইতিহাস, সাহিত্য, বিজ্ঞান আদি জ্ঞান লাভ করি, যা চিন্তা ভাবনায় গভীরতা আনে। হুম ভাষা জ্ঞান ও লেখার দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। আধুনিক প্রযুক্তির যুগে বইয়ের গুরুত্ব কমলেও জ্ঞানার্জনের জন্য বইয়ের বিকল্প নেই, তাই নিয়মিত ভালো বই পড়ার অভ্যাস গড়ে তোলা উচিত। সুন্দর হয়েছে নাকি? তোমাদের কি মনে হচ্ছে পড়ে? ঠিক আছে স্যার। ভালো হয়েছে। হ্যাঁ, একটু কিছু মডিফিকেশন এটা আমাদের প্র্যাকটিস করতে করতে মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে পদ্ধতি, প্রথম প্যারাগ্রাফটাকে পড়া, মূল পয়েন্টসগুলোকে বেছে নেওয়া, তারপর প্যারাগ্রাফটাকে ভুলে যাওয়া, যে মূল পয়েন্টগুলোকে তুমি বেছে নিয়েছো সেইটাকে এবার ডেভেলপ করা, সেইটাকে কাটছাট করা বা সেইটাকে সংযোজন বিয়োজনের মাধ্যমে এটাকে করা, এবং ওয়ার্ড লিমিটটা মাথায় রাখতে হবে। আমাদের যদি একটু বেশি হয়ে গেছে শব্দ, ঠিক আছে, তবুও চলো। আচ্ছা আচ্ছা স্যার, হ্যাঁ বলো। বলছি স্যার এটাতে তো 40 নম্বরের মতো থাকে দেখেছি, তো মোটামুটি এইরকম ভাবে মানে 1/3 যদি এই করতে যে হয় বা তোমরা যেটা আপনার। লিখেছো, এই যে যেটা কেবল হ্যাঁ লেখা হলো, এটাতে হ্যাঁ যদি 40 মার্ক থাকে তো 30 এখানে পাবেই। ও টাইটেলই দেওয়া হয়নি, একদম 15 কম পাবে, ঠিক আছে? তো টাইটেল না দিলে তো 15 কম পাবে। চলো, টাইটেলটা আমাকে দিতে হবে। এখন কথা হলো দাদা, টাইটেল কিভাবে দিতে হয়? দেখো, যে পেসিটা যখন লিখছো না, মনে করো এটা প্যারাগ্রাফ দেওয়া আছে, পেসিটা এখান থেকে লেখা শুরু করবে না, অন্তত একটা লাইন লেখার মতন জায়গা রেখে এখান থেকে লিখবে, ওকে? আর নিচে লাইন লেখার মধ্যে এই টাইটেল হেডিংটা দিয়েই রাখবে, বুঝেছো? প্রেসিতে কিন্তু রিপোর্টের মতন ওইরকম টাইটেল দিয়ে আন্ডারলাইন করা হয় না, মাথায় রেখো। টাইটেল লিখে তারপর তোমাকে লিখে দিতে হবে। তাহলে প্রথমে প্যাসেজ থাকবে, তারপর টাইটেলটা তুমি লিখবে, তারপর আনসার রাইটিং করবে, এখানে যা খুশি আনসার তোমার প্রেসি লিখছো সেটা লিখবে, বাট ওপরে টাইটেলটা দিয়ে দিবে। অথবা এই টাইটেলটা তুমি নিচেও দিতে পারো, এখানেও টাইটেলটা লিখে দিতে পারো, বা প্রেসির নিচেও টাইটেল বলে তুমি লিখে দিতে পারো, যেটা শিরোনাম কি হবে। তাহলে এটার শিরোনামটা দিয়ে দাও, এটার স্যার শিরোনামটা কি একটা দেবে? একটা ভাবলাম বলবো, হ্যাঁ বলো। একাকিত্বের সঙ্গী হাইফেন দিয়ে বই, এরকম কি লেখা যেতে পারে? হ্যাঁ, একাকিত্বের সঙ্গী, দেখো শুধুমাত্র একাকিত্বের সঙ্গী যে বই সেটা তো এই প্যাসেজে বোঝানো হচ্ছে না, মানে ওটা একটা না না পার্ট। না মানুষের বইয়ের মানুষের গুরুত্ব। ওটা মেন পার্ট, সেটাই। হ্যাঁ মানে বই মানুষের সর্বশ্রেষ্ঠ বন্ধু বা সাবাস, বই আর কিছু দরকার অসময়ের নেই, ভালো সঙ্গী। টাইটেল হয়েছে। বইয়ের গুরুত্ব। বই মানুষের নিত্য সর্বশ্রেষ্ঠ সঙ্গী। বন্ধু, ব্যাস, এটাই আমার ভাল লেগেছে। বাকি তোমরা যা খুশি দিতে পারো। বই মানুষের টাইটেলকে সর্বশ্রেষ্ঠ বাংলাতে কি বন্ধু। লিখবো? হ্যাঁ, শিরোনাম, শিরোনাম। শিরোনাম, ঠিক আছে? স্যার ওটা আন্ডারলাইন করা যাবে না তো, মানে টাইটেলটা আন্ডারলাইন করা যাবে না? হ্যাঁ আন্ডারলাইন করতে পারো, বাট ওই যে রিপোর্টের মধ্যে আমরা যেমন করি কালী না, বস্তায় রিস্কি হবে না দেখি। হ্যাঁ টাইটেল লিখে তারপর এটাকে লিখবে, বই মানুষের সর্বশ্রেষ্ঠ বন্ধু, বাস। এটা খুব সুন্দর হয়েছে এই নামকরণটা। কালী বস্তায় রিস্কি না দেখি দাদা। শিরোনাম, আর দাও না ভাই যে কোনো একটা। ঋষি ঋষি হয় ঋষি। তালবস্যে হর্ষই বাদ দাও। হর্ষই, হর্ষই। চলো হয়েছে, এবার দেখি তো এটা, চলো এটা করো দেখি। স্বাস্থ্যই ওইটা সম্পদ।
টাইটেলটা আরেকবার দেখান তো একটু দাদা। টাইটেলটা হচ্ছে ওই ভাইটা বলেছিল না, মানুষ, সরি, বই বই মানুষের মানুষের সর্বশ্রেষ্ঠ সঙ্গী বা বন্ধু, এরকম কিছু একটা। বই মানুষের সর্বশ্রেষ্ঠ বন্ধু, এরকম একটা টাইটেল দিয়ে দাও, হয়ে গেল। স্বাস্থ্যই সম্পদ, এই প্রাচীন প্রবাদটি আজও সমানভাবে প্রাসঙ্গিক। একটি সুস্থ শরীর ছাড়া মানুষ জীবনের কোনো আনন্দ উপভোগ করতে পারে না। এমনকি ধনী ব্যক্তিও যদি অসুস্থ হয় তাহলে তার ধন সম্পদের মূল্য অনেক কমে যায়। সুস্থ শরীরই মানুষের জীবনের সকল কাজের মূল শক্তি। ছাত্রছাত্রীদের পড়াশোনা, খেলোয়াড়দের খেলা, শ্রমিকদের কাজ, সব কিছুতেই ভালো স্বাস্থ্য অপরিহার্য। কিন্তু অনেকেই শরীরের প্রতি উদাসীন, অনিয়মিত খাদ্যাভ্যাস, জাঙ্ক ফুড খাওয়া, ঘুমের অভাব, মানসিক চাপ, এসব কারণে স্বাস্থ্য দ্রুত নষ্ট হয়। সুষম আহার, নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত বিশ্রামই সুস্বাস্থ্যের চাবিকাঠি। একমাত্র সুস্থ থাকলে মানুষ তার দায়িত্ব ও কর্তব্য পালন করতে পারে। তাই প্রত্যেকেরই উচিত নিজের শরীরকে সুস্থ ও ফিট রাখার চেষ্টা করা, কারণ ভালো স্বাস্থ্য ছাড়া জীবনের অন্য কিছুই টিকে থাকে না। খুব ভালো, সুন্দর একটা প্যাসেজ। ভালো একটা প্যাসেজ। এখানে দাদা টাইটেলটা ফার্স্টে দুটো ওয়ার্ডে লিখে দিয়েছে, তো এইটাই টাইটেল দিতে পারবো না। হ্যাঁ, এটাই টাইটেল না, দেওয়া যাবে, অসুবিধা নেই, দেওয়া যাবে। ও তা, আচ্ছা। বা তুমি নিজের মতন অন্য কিছু দিতে পারো, যেমন এখানে তুমি বলতে পারো সুস্বাস্থ্যের গুরুত্ব, এরকম করে লিখতে পারো, বা স্বাস্থ্যই সম্পদ, এমনটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। হুম, এটা কি দাদা আমরা করব নাকি? অবশ্যই, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 নিজেরা করো। আগে স্টেপ 1টা তো করো, তারপরে দেখছি। প্যাসেজটাকে ভালো করে পড়ে মূল পয়েন্টগুলোকে আগে লেখার চেষ্টা করো, তারপর সেখান থেকে কি বাদ দেওয়া যায় না যায় সেটা দেখব। এমনি মূল পয়েন্ট লেখার মধ্যেই তো অনেক কিছু বাদ পড়ে যাবে, তো তারপর মূল পয়েন্টগুলো যখন আমি পেয়ে গেলাম তখন আমি আর প্যাসেজের দিকে তাকাবো না, তখন আমি আমার মূল পয়েন্টগুলোকে নিয়ে দেখব যে এর মধ্যে থেকেও কিছু বাদ দেওয়া যায় কিনা। যে কোনো ধরনের ব্যাখ্যা, বিশ্লেষণ, উদাহরণ, এইগুলোকে কিন্তু বাদ দিতে হবে, আমি বারবার বলছি। মেইন পয়েন্ট পাওয়া গেল? হ্যাঁ, মোটামুটি করেছি। দাদা বলবো? দাঁড়াও, প্রত্যেকের হয়েছে কি মূল পয়েন্টগুলোকে
লিখে নেওয়া? না স্যার, সবটা হয়নি না এখনো। স্যার হয়নি এখনো। একটু করো করো, ওটা করুক, তারপর হ্যাঁ একটু অপেক্ষা করো, যাদের হয়েছে তারা একটু অপেক্ষা করো। টাইটেল এইটা দেওয়া যেতে পারে, স্বাস্থ্যই মানব জীবনের চাবিকাঠি। স্বাস্থ্যই মানব জীবনের চাবিকাঠি। মানে স্বাস্থ্য সম্পদই ঠিক আছে। না, স্বাস্থ্যই মানব জীবনের চাবিকাঠি, এটা বলছো ঠিক আছে, কিন্তু বলতে পারো। টাইটেল তো দেখো নিজের ভাষা, তো নিজের মতন করে, এটা এক্সামিনার নিজেও জানে যে 1000 ছেলে মেয়ে পরীক্ষা দিলে 1000 ছেলে মেয়েরই ভাবনা আলাদা আলাদা হবে, তাই না? কাকতালীয় ব্যাপার হতে পারে যে দু একটা সেম হয়ে যায়, কিন্তু ভাবনা আলাদা হবে, হতে পারে। তবে আরেকটু ভালো ভাবতে পারো, স্বাস্থ্যই মানব জীবনের চাবিকাঠি বললে এরকম না? হ্যাঁ, এটা বললাম। হুম। ও দাদা, মমতা ব্যানার্জিকে প্রমোট করব, স্বাস্থ্য সাথী লিখে দেব। স্বাস্থ্য সাথী, চাকরি বাচ্চা পুরো। অশুভ নামগুলো কেন করছো ভাই? কে কি বলে একটু শুনি, কেমন কে ভাবছে, ভাবনাটাও কেউ জানতে হবে। আমি আরেকটা কথা বলছি, তোমাদের ম্যাথটাকে আমি অন্তত কমপ্লিট করে দেবো তোমাদের এনটিপিসির আগে, সেই কাজই চলছে। এর জন্য আগের দিন আমি পড়াতে পারিনি, ওটা করতে করতে স্লাইড করা হয়নি, কারণ হঠাৎ করে আমাকে একটু বেরিয়ে যেতে হয়েছিল। ম্যাথের প্রথম আমি একটা রেকর্ডেড ক্লাস দিব তোমাদের, যদি দেখি যে রেকর্ডেড ক্লাসেই তোমরা সবটা বুঝে নিতে পারছো, তাহলে আর লাইভ করার দরকার নেই। আর যদি মনে হয় না বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে লাইভ করব। আচ্ছা, সবার হয়েছে এবার লেখা? সবার মেইন পয়েন্টসগুলোকে কালেক্ট করা হয়ে গেছে? হ্যাঁ দাদা, লিখলাম। ওকে, বেশ। এবার আমি একটা একটা করে পয়েন্ট লিখব, যেটা আমার নজরে ধরা পড়ছে, তোমরা দেখবে এবার তোমাদের এখানে কি হচ্ছে ব্যাপারটা। যেমন প্রথমেই আমি একটা লাইন এখানে লিখতে চাই যে স্বাস্থ্যই আসল সম্পদ, স্বাস্থ্যই আসল সম্পদ, কমা অসুস্থ হলে ধন সম্পদ বৃথা। এইটা আমার প্রথম অবজারভেশন। এবার বলো দেখি কে কি লিখেছো। এরকম আমারও সেম হয়েছে খুব সুন্দর। মোটামুটি। তাহলে স্বাস্থ্যই হলো আসল সম্পদ। দেখো প্রথম দুটো লাইন পড়ে তুমি এটাই বুঝতে পারছো, তাই না? বলো একটি। স্যার আমি লিখেছি বলো। স্বাস্থ্যই আমাদের সব থেকে বড় সম্পদ, হুম সুস্থ শরীর ছাড়া অন্যান্য সমস্ত সম্পদই অর্থহীন।
হ্যাঁ একদম ঠিক, এটার ভাবনাতে আছে। ওকে, ভেরি গুড। আর আর কেউ বলো এরকমই লেখা কিনা 1 নম্বর পয়েন্টটা? দাদা আমি শুধু প্রথমটাই লিখছি, স্বাস্থ্য হলো আসল সম্পদ, হবে কি? হ্যাঁ, স্বাস্থ্যই হলো আসল সম্পদ, হ্যাঁ লিখেছো। তার আর আর কিছু দাওনি? না, ওই যেমন এই যে দ্বিতীয় লাইনটাতে যেমন রয়েছে না, দেয়নি। যে এমনকি ধনী ব্যক্তিও যদি আচ্ছা। অসুস্থ হয় তাহলে তার ধন সম্পদের মূল্য অনেক কমে যায়, এই এই লাইনটাকে আনার চেষ্টা করনি? দেখো এটার সাথে এটা তো একটা রিলেটেড ইস্যু না, মানে স্বাস্থ্যই যে আসল সম্পদ, কারণ অসুস্থ হলে ধন সম্পদ সব কিছুই বৃথা, তাই না? মনে করো যে তোমার বাড়িতে একটা নিজের একটা ব্যক্তিগত পার্ক বানানো আছে, সুইমিং পুল আছে, বিভিন্ন ধরনের রাইডস আছে, ওকে, কিন্তু তোমার ঠ্যাংটা ভাঙা, হ্যাঁ, পাটা ভেঙে গেছে বা প্যারালাইজড হয়ে গেছে কিছু একটা কারণে, ওগুলো তোমার কোনো কাজে লাগবে? লাগবে না। তাহলে স্বাস্থ্যই আসল সম্পদ, অসুস্থ হলে সব ধন সম্পদ বৃথা, কিচ্ছু লাভ হবে না। এটা প্রথম লাইন, এই লাইনটাকে আমরা কোনোভাবেই বাদ দেবো না কিন্তু আমাদের পেসির মধ্যে, তাই তো মনে হচ্ছে নাকি এখানে? দেখো তো, তারপর বলছে যে সুস্থ শরীরই মানুষের জীবনের সকল কাজের মূল শক্তি। এই কথাটা আমার আর দরকার আছে? 1 নম্বর পয়েন্ট যখন বলে দিয়েছি তখন তো আমার এই লাইনটার আর কোনো প্রয়োজন নেই না? সুস্থ শরীরই মানুষের জীবনের সকল কাজের মূল শক্তি, এই লাইনটা যখন আমি বেছে নিয়েছি তখন এটার আর প্রয়োজন নেই বলে মনে হয়, তাই তো নাকি? হ্যাঁ, ভেরি গুড। 2 নম্বর কি হচ্ছে তারপর দেখো, বলছে ছাত্রছাত্রীদের পড়াশুনো, খেলোয়াড়দের খেলা, শ্রমিকদের কাজ সব কিছুতেই ভালো স্বাস্থ্য অপরিহার্য। তাহলে আমরা এটাকে এভাবে লিখি যে সুস্বাস্থ্য ছাড়া সুস্বাস্থ্য ছাড়া ছাত্র, খেলোয়াড়, সুস্বাস্থ্য ছাড়া ছাত্র, খেলোয়াড়, শ্রমিক কেউই সফল হতে পারে না, সফল হতে পারে না। দেখো তো, এই পর্যন্ত মিটে গেল সমস্যা। ছাত্রছাত্রীদের পড়াশুনো, খেলোয়াড়দের খেলা, শ্রমিকদের কাজ সব কিছুতেই ভালো স্বাস্থ্য অপরিহার্য, কিন্তু অনেকেই, ও আচ্ছা এটা নয়, এই পার্টটা নয়, এই পর্যন্ত, এই পার্টটা চলে আসলো কিনা? সুস্বাস্থ্য ছাড়া ছাত্র, খেলোয়াড়, শ্রমিক কেউই সফল হতে পারে না, এটা পেয়ে গেলাম। তারপর আসবো যে স্বাস্থ্য সম্পর্কে অনেকেই উদাসীন, আমার এই বিষয়টার দরকার নেই, কারণ তারপরে আমি একটা জিনিস পাবো। কি পাবো? 3 নম্বর পয়েন্টের মধ্যে দেখো, খারাপ খাদ্যাভ্যাস, তারপর মানসিক চাপ ইত্যাদি স্বাস্থ্য নষ্ট করে। হয়ে গেল। দেখো, অনিয়মিত খাদ্যাভ্যাস, জাঙ্ক ফুড খাওয়া, ঘুমের অভাব, মানসিক চাপ, এগুলো স্বাস্থ্য নষ্ট করে। এই পর্যন্ত হয়ে গেল। তারপর দাদা, হ্যাঁ বলো বলো বলো। দাদা আমি এটা লিখেছি হচ্ছে অসুষম খাবার খেলে শরীর নষ্ট হয়। হ্যাঁ, ওইটা আমরা যখন প্রেসিতে যাব না তখন এটাকে তোমার এই লাইনটাকেই নিয়ে নেব আমরা, ঠিক আছে? তাহলে তারপরের লাইনটার মেইন পয়েন্টটাকে একটু নিয়ে নিই। এখন তো আমার মেইন পয়েন্ট সর্টিং হচ্ছে, পরে প্রেসের মধ্যে আমরা যখন লিখবো তখন এগুলোকে ভেবে লিখবো আমাদের ভাষায়। মেইন পয়েন্টটাকে আগে বেছে নিই। তারপরে মেইন পয়েন্টে বলা হয়েছে যে সুষম আহার, ব্যায়াম, বিশ্রাম এটা স্বাস্থ্যের জন্য আসল, তাই না? তাহলে লেখো সুষম আহার, ব্যায়াম, বিশ্রাম সুস্বাস্থ্যের মূল। এটা পেলাম। আর কি পাচ্ছি এখানে?
আহ, একমাত্র সুস্থ থাকলেই মানুষ কর্তব্য পালন করতে পারে। এত দূর হলেই তো হবে দাদা। হ্যাঁ, মোটামুটি এত দূর হলেই হবে। আর কিছু নেওয়া যায় এখান থেকে? একমাত্র সুস্বাস্থ্য থাকলে মানুষ কর্তব্য পালন করতে পারে, একই এই পয়েন্ট লাইন, নিতে হবে। একই মানে। তাই প্রত্যেকেরই উচিত নিজের শরীরকে সুস্থ রাখা, ফিট রাখা। ওকে, আচ্ছা, তাহলে আমরা এমনটা লিখি, আরেকটা পয়েন্ট আমরা এখান থেকে নিই যে একটা পয়েন্ট আমরা এখান থেকে নিই যে স্বাস্থ্য ভালো থাকলেই স্বাস্থ্য ভালো থাকলেই সঠিকভাবে কর্তব্য পালন করা যায়। স্বাস্থ্য ভালো থাকলেই সঠিকভাবে কর্তব্য পালন করা যায়, তাই স্বাস্থ্য সচেতন হওয়া উচিত। এটা লিখে দিই, তাই স্বাস্থ্য সচেতন হওয়া উচিত। ঠিক আছে, প্রত্যেকেরই উচিত নিজের শরীরকে সুস্থ ফিট রাখা, জীবনের অন্য কিছুই টিকে থাকে না। ব্যাস, হয়ে গেল এইটুকুন। দেখো, মূল পয়েন্ট এর বাইরে তো আর কিছু নেই না। স্বাস্থ্যই আসল সম্পদ, অসুস্থ হলে ধন সম্পদ বৃথা। সুস্বাস্থ্য ছাড়া ছাত্র, খেলোয়াড়, শ্রমিক কেউই সফল হতে পারে না। খারাপ খাদ্যাভ্যাস, মানসিক চাপ ইত্যাদি স্বাস্থ্য নষ্ট করে। সুষম আহার, ব্যায়াম, বিশ্রাম সুস্বাস্থ্যের মূল। স্বাস্থ্য ভালো থাকলেই সঠিক কর্তব্য পালন করা যায়, তাই স্বাস্থ্য সচেতন হওয়া উচিত। ব্যাস, এইটুকুনি। তাহলে এখানে কটা ওয়ার্ড আছে একবার গোনো তো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। প্রথম কাজটা ওটাই হওয়া উচিত আমাদের, গুনে নেওয়া আগে কতগুলো ওয়ার্ড আছে, এবং পরীক্ষাতে যদিও দিয়ে দেয় কতগুলো ওয়ার্ড আছে সেটা লিখে। 1 2 3 4 5 ওই 6 এটাও 7 110 এর আশেপাশে। 8, তাহলে 110 এরকম হবে, 110, তাই না? 110 এর আশেপাশে। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের 37 হবে। ধরো 35 প্লাস হওয়া উচিত, তাই না? এরকম হওয়া উচিত। 35 বা 40, 35 থেকে 40 এর মধ্যে আমাদের লিখতে হবে। 35 থেকে 40 ওয়ার্ডের মধ্যে। এখানে কতগুলো ওয়ার্ড হয়েছে দেখি তো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41। আমার আর কিছু করার দরকার নেই, প্রেসিজ ইজ ডান। এবার টাইটেল দিয়ে দাও। পারফেক্ট হয়ে গেছে। হ্যাঁ, দেখো এটা আর আমার কিছু করাই লাগলো না। দেখো, জাস্ট মেইন পয়েন্টগুলোকে বেছে নিয়েছি, প্রেসি লেখা কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এই নাম্বারগুলোকে হটিয়ে দিলেই হয়ে যাবে। বুঝতে পারছি তো সবাই নাকি? তাহলে এবারে টাইটেলটা দিয়ে দাও। টাইটেলটা কি দিতে চাচ্ছ? হ্যাঁ বলো। এটা বাংলাটা দেখাচ্ছেন? বাংলাটা দেখাচ্ছেন এটা? মানে বুঝলাম না, বাংলাটা বলতে? ইংলিশে যেটা আসবে প্রেসি, এটা আলাদা নাকি, না এটা বাংলাটা? আরে ভাই, এখন তুমি কি বলছো? আমি বলছি, আমি আজকে ক্লাসের শুরুতেই তো এটা বললাম যে ইংরেজিতে প্রেসি লিখতে গেলে আমাদের যেটা সমস্যা হয়, আমরা প্যাসেজটা পড়ে নিজেরাই বুঝতে পারি না ওখানে কি লেখা আছে। তাই আমি একবার আজকে ভাবলাম দুপুরবেলা যে তোমাদের তাহলে বাংলা দিয়ে একবার একটু অভ্যাস করানো যাক। বাংলাটা যদি আমরা শিখে ফেলি ভালো করে, তাহলে ইংরেজিতে এমনিই পেরে যাব। আলটিমেটলি তো এটাকেই ট্রান্সলেট করা, তাই না? এই জন্য হ্যাঁ স্যার, ঠিক আছে। আসলে এই জন্য বাংলা উদাহরণ দিয়ে আমরা এটা করছি। হ্যাঁ বলো ভাই। আমি স্যার প্রথম 2 মিনিট মতো ক্লাসে ছিলাম না, তো ওই জন্য বুঝতে পারি না। ঠিক আছে স্যার। হ্যাঁ, মানে দেখো, বাংলাতেও তোমাকে তো এটাই করতে হবে। বাংলাতেও তো এটা থাকে, তো প্রেসি থাকে না বাংলায়? বাংলাতেও হ্যাঁ থাকে। তো এটা ওই জন্য ভাবলাম যে আমরা বাংলা প্যাসেজটাকে আমরা কনডেন্স করতে পারছি কিনা। তা বাংলাটা যদি পারি, ইংরেজিটাও পারবো, এটাই আর কি। তাহলে টাইটেল কি দিচ্ছ বলো?
স্বাস্থ্যই আসল সম্পদ। হ্যাঁ, বাহ, সুন্দর। স্বাস্থ্যই আসল এটা সম্পদ। স্বাস্থ্য সম্পদ করি আরো ভালো, হ্যাঁ, স্বাস্থ্যই সম্পদ। কনসাইজ হবে ব্যাপারটা। হ্যাঁ, কিন্তু এই যে স্বাস্থ্যই সম্পদ এখানে লেখা আছে, তো ওইটাকে যদি একটু হুম। অ্যাভয়েড করা যায়, দেখো অ্যাভয়েড করতেই হবে এমনটা নয়, কিন্তু দাদা আমি একটা বলবো, হ্যাঁ বলো। স্বাস্থ্য সচেতনতা ও আমাদের কর্তব্য। একটা কাজ করবে না, টাইটেলগুলোকে একটু ছোট ছোট রাখার চেষ্টা করো। তুমি ভাবো তো আরেকটা কি নাম দেওয়া যায় তাহলে, যে বললে আচ্ছা ভাই আচ্ছা আমার তুমি ভাবো, আচ্ছা মাইকটা আচ্ছা অন রেখো, বলো। স্বাস্থ্যই আহ, আসল সম্পদ, বা শরীরের মধ্যে স্বাস্থ্যই মানুষের ধরে সম্পদ। সাহায্য না করতে। বা আরো ভালো লাগবে। বা এরকম দেখো তো, ভাবো তো, এটা ভাবো তো, স্বাস্থ্যের গুরুত্ব। হ্যাঁ, হতে হ্যাঁ, পারে। মানে ওই দুটো হুম। কথার মধ্যে টাইটেলটাকে রাখার চেষ্টা করো। সুস্থতার গুরুত্ব, হ্যাঁ, সুস্থতার সুস্থতার গুরুত্ব বা গুরুত্ব। স্বাস্থ্যের গুরুত্ব, এরকম একটা করলে। বা স্যার সুস্থ স্বাস্থ্যের গুরুত্ব, এটাও মনে হয় হতে পারে। সুস্থ স্বাস্থ্যের গুরুত্ব না বলে আম, সুস্থ সুস্বাস্থ্য। শরীরের গুরুত্ব বলতে পারো, ঠিক আছে। বা স্বাস্থ্য শরীরের গুরুত্ব বলতে পারো, স্বাস্থ্যের গুরুত্ব বলতে পারো, এরকম। সুস্বাস্থ্যের গুরুত্ব। সুস্বাস্থ্যের গুরুত্ব, হ্যাঁ এটাও বলা যায়, সুস্বাস্থ্যের গুরুত্ব, এখানে একটা সুযুক্ত করে দেওয়া যায়, এরকম আর কি। হলো, তাহলে দেখো কি দাঁড়ালো, একবার প্রেসিটা পড়া যাক। হ্যাঁ শুনছি ভাই, একবার প্রেসিটা পড়ি। স্বাস্থ্যই আসল সম্পদ, অসুস্থ হলে ধন সম্পদ বৃথা, সুস্বাস্থ্য ছাড়া ছাত্র, খেলোয়াড়, শ্রমিক কেউই সফল হতে পারে না, খারাপ খাদ্যাভ্যাস, মানসিক চাপ ইত্যাদি স্বাস্থ্য নষ্ট করে, সুষম আহার, ব্যায়াম, বিশ্রাম সুস্বাস্থ্যের মূল, স্বাস্থ্য ভালো থাকলেই সঠিকভাবে কর্তব্য পালন করা যায়, তাই স্বাস্থ্য সচেতন হওয়া উচিত। অসাধারণ হয়েছে, এটা ভালো হয়েছে, তাই না? হ্যাঁ দাদা। ভালো হয়েছে, এটা একদম ওয়ার্ড লিমিটের মধ্যেও আছে, সুন্দর হয়েছে। হ্যাঁ বলো এবার স্যার ভাই, আমি কি একটু বলছো? লিখেছিলাম অন্যভাবে, হ্যাঁ বলো, একটু বলো শুনি। আমি স্যার পড়ছি তাহলে। হ্যাঁ পড়ো। স্বাস্থ্যই আমাদের সব থেকে বড় সম্পদ, হুম। সুস্থ শরীর ছাড়া অন্যান্য সমস্ত সম্পদই অর্থহীন, বাহ। সকল কাজের মূল শক্তি স্বাস্থ্য থেকেই পাওয়া যায়, হুম। শরীরের প্রতি উদাসীনতা স্বাস্থ্যের অবনতি ঘটায়, তাই প্রত্যেকেরই খাদ্য, শরীরচর্চা ও বিশ্রাম যথাযথ নিয়ন্ত্রণের মাধ্যমে নিজের শরীরকে সুস্থ রাখার প্রচেষ্টা একান্তই কাম্য। বাহ, এটাও সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। তো প্রসেস কিন্তু ভাই এটাই। হ্যাঁ, প্রথম অ্যানালিসিস করো, মেইন পয়েন্টগুলোকে সর্টিং করো। তোমরা একটা জিনিস খেয়াল করেছো, আমাদের এখানে মেইন পয়েন্টগুলো সর্টিং করতে করতেই কাজ আমাদের হয়ে গেছে, আমাকে আর কিছু করতেই হয়নি। দেখেছো, খেয়াল করেছো? হ্যাঁ, কিছু মেইন চেঞ্জ পয়েন্টগুলো করতে সর্টিং হলো না আর। করতে গিয়েই হয়ে গেল, আমার আর কিছু চেঞ্জ করা লাগলো না। হ্যাঁ, সো দাদা হ্যাঁ বলো। বলছি, এটা কি পরীক্ষা হলেও মানে এরকম সর্টিং করার কোনো পেজ থাকবে? দেখো, পরীক্ষার হলে এইটা সর্টিং করার জন্য তোমাকে যে পেজ দেওয়া হয়, সেই পেজের একদম লাস্ট পাতাতে রাফ দেওয়া হয়। তো পাতা উল্টে ওইটা করাটা একটুখানি প্রবলেমেটিক হয়। তবে একটা কথা বলি, ক্লার্কশিপের পরীক্ষা যদি না হয়, অন্যান্য যে কোনো পরীক্ষায় তুমি মোর দ্যান এনাফ টাইম পেয়ে যাবে। কিন্তু একমাত্র WBPSC ক্লার্কশিপ পরীক্ষাতে তুমি টাইম পাবে না, কারণ 1 ঘন্টা সময়ের মধ্যে 6টা লেখা, তো যার কারণে এই জিনিসগুলোকে তোমার লেখার সাথে দেখে দেখেই লিখে চলতে হবে। আমি কি বলতে চাইছি বুঝতে পারো? আমি কিন্তু প্র্যাকটিক্যাল কথা বলছি, কারণ পরীক্ষার হলে এইটাকে রাফে লিখে আবার আমাকে ফাইনালি করা, ওটা পিএসসি ক্লার্কশিপে সম্ভব নয়। আদারওয়াইজ অন্য যে পরীক্ষা হবে, মিসলেনিয়াস, WBCS, সেখানে তুমি অনেক সময় পাবে। কিন্তু একমাত্র একটা পরীক্ষা আছে ক্লার্কশিপ, ওখানে সময় পাবে না। 1 ঘন্টার মধ্যে 6টা লিখতে হবে, ইংরেজির 3টে, বাংলার 3টে। কত করে মার্কস থাকে স্যার? বোধহয় 50-50 থাকে, তো বাংলা 50, ইংরেজি 50। তো 6টা লিখতে হবে তো, ও মানে আচ্ছা, মার্ক ডিভিশন রিপোর্টে থাকে হচ্ছে 20, রিপোর্টে থাকে হচ্ছে 20, প্রেসিতে থাকে হচ্ছে 15, আর ট্রান্সলেশনে থাকে 15, এরকম আর কি। ও আচ্ছা, 20, মানে 15, 15। বাংলা ইংলিশ মিলে আপনি বলেছেন 6টা? হ্যাঁ, বাংলা ইংলিশ মিলিয়ে 6টা। বাংলাতেও প্রতিবেদন লিখতে হবে 20, প্রেসি লিখতে হবে 15, আর রে কি বলে, বঙ্গানুবাদ না কি বলে, হ্যাঁ বঙ্গানুবাদ করতে হবে 15। হ্যাঁ বঙ্গবন্ধু।
হ্যাঁ এইটাই হচ্ছে প্রসেস। তো ক্লার্কশিপের পরীক্ষাটা এই জন্য একটুখানি কঠিন হয়ে যায়, কারণ 1 ঘন্টার মধ্যে 3টেকে লিখে আসতে হয়, 6টাকে লিখে আসতে হবে, ঠিক আছে? আর বাকি মিসলেনিয়াসেও তুমি অনেক সময় পাবে, বিসিএসেও অনেক সময় পাবে, অন্যান্য যে কোনো পরীক্ষা দেবে সময় পাবে। তো দাদা মানে মিসলেনিয়াসে বলছিলাম জিএস আর ম্যাথ পেপারটা করতে একটু সময় লাগে, বাকি ঠিক আছে। দাদা হ্যাঁ বলো। এরকম মানে আজকে যেরকম প্রেসিটা দেখালেন, এটা বাংলারও কাজ হয়ে যাবে এরকম, মানে সমস্ত রিপোর্ট টিপোর্ট একটু বাংলার মতো দেখিয়ে হ্যাঁ দেবেন দেখো মানে ভাই, প্রতিবেদন মানে রিপোর্ট তোমাদেরকে যে দেওয়া হয়েছে 127 খানা রিপোর্ট দেওয়া হয়েছে। বাংলাতেই তো লিখে দিয়েছো দাদা, আগের দিন যেটা ট্রান্সলেশন করতে দিয়েছো ওটা তো বাংলাতেই লেখা ছিল। হ্যাঁ হ্যাঁ, ওটা বাংলায় ছিল। আর ওই রিপোর্টগুলোকে তুমি একবার পড়লে দেখো বাংলার একটা ধারণা পেয়ে যাচ্ছ। তো আমি তোমাদের বলি রুলস গুলো বাংলাটাকে পাশাপাশি শোনো, বাংলাটাকে পাশাপাশি কিভাবে প্রিপেয়ার করতে পারো শোনো। তোমাদের যে রাইটিংসের যে নোটটা দেওয়া হয়েছে, ওই নোটটাতে 127 খানা রিপোর্ট দেওয়া আছে, তাই তো ভাই? তাহলে তুমি একটা রিপোর্ট প্রথমে ইংরেজিতে পড়ে নিলে, পড়ে নিয়ে তুমি যেটা বুঝলে ওটাকে বাংলাতে লিখতে পারবে না? হ্যাঁ, তাহলে হয়ে গেল, ইংরেজির সাথে সাথে বাংলা হয়ে গেল। আর মায়ানমারের ভূমিকম্প, এটাকে আমি দেখি লিখে দিচ্ছি। আমি কি লিখে দেবো? তোমরা লিখো না, তোমরা লেখো, আমি দেখব। ওকে আচ্ছা, বাংলাতে লিখবো? হ্যাঁ বাংলা, ইংরেজিতে লিখবে। ঠিক আছে স্যার, আমরা ওটাই বাংলাতে তো লিখি। চাপ হ্যাঁ হয়ে বাংলা যাচ্ছে ইংরেজি দাদা যে যেটাতে খুশি সেটাতে লিখো, করতে কি হবে কি তো স্যার টপিকটা ট্রান্সলেশন। বললেন আরেকবার বলুন স্যার। ওই যে মায়ানমারে যে ভূমিকম্পটা হয়ে গেল না, এই হ্যাঁ বিষয়টা নিয়ে একটা রিপোর্ট রাইটিং করতে হবে। ওকে, ঠিক আছে। দেখো ওয়াকআফ নিয়ে একটা রিপোর্ট রাইটিং করতে হবে, ঠিক আছে? তো এই দাদা বছরে দেখো আমি বলি, এই বছরে কতগুলো বিষয় ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াচ্ছে। এক তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি পরীক্ষাগুলোর কথা বলি, দেখো এটা খুব নিজেরা, আমি দেখবে ওখানে দিয়েছি, আমি অপরাজিতা বিল সম্পর্কে একটা রিপোর্ট দিয়েছি না তোমাদের? অপরাজিতা বিল সম্পর্কে দেখবে একটা রিপোর্ট দেওয়া আছে, ওই রিপোর্টটাকে স্টার মার্ক করে রাখবে, ওটাকে ভালো করে পড়বে। কেন কি, পশ্চিমবঙ্গে যেহেতু ওই যে আরজিকর ঘটনাটা ঘটেছিল, এই জন্য নারী সুরক্ষার ক্ষেত্রে যে কোনো বিষয়ে কিন্তু আমাদের নারী সুরক্ষার ক্ষেত্রে লিখতে দিতে পারে রিপোর্টের মধ্যে, বুঝতে পারছো? আর কারেন্ট টপিকের মধ্যে ওয়াকআফ এইটা আসতে পারে, ইউনিফর্ম সিভিল কোডটা আসতে পারে। তবে দেখো ওয়াকআফ ইউনিফর্ম সিভিল কোড একটা ডব্লিউবিসিএসে আসার চান্স আছে, বাকি মিসলেনিয়াস বলো আর এই ফ্ল্যাগশিপ বলো এগুলোতে আসবে না, 100% শিওর। লিখে নাও আমার কথা, কারণ সিভিল সার্ভেন্ট যে হবে তাদেরকে এই বিষয়গুলোকে ভাবনা চিন্তা করতে বলা হয়। বাকি মিসলেনিয়াসের জন্য বা ক্লার্কশিপের জন্য এরকম গুরুগম্ভীর বিষয় ভাবনা চিন্তা করতে বলবে না। আর যেটা তোমাদের ক্লার্কশিপের জন্য, সব পরীক্ষার জন্যই বলছি, ইম্পর্টেন্ট যেটা হবে সেটা হচ্ছে নারী সুরক্ষা। এটা কিন্তু এই বছরের জন্য ইম্পর্ট্যান্ট বলে আমার মনে হচ্ছে, কারণ নারী সুরক্ষার ক্ষেত্রে আমাদের এবছর গুরুত্ব আছে। আর ভূমিকম্পটাকে নিজে একটু লেখো। আচ্ছা আমি না আরও 3টে রেখেছিলাম, এটা আমি ভাবছিলাম আজকে ক্লাসে করাবো, তো টাইম হয়ে গেল। তো এক কাজ করে এটাকে স্ক্রিনশট নিয়ে এটা বাড়িতে করতে পারবে না? স্ক্রিনশট নাও, হ্যাঁ স্যার। স্ক্রিনশট নাও। আরে ভাই একটু কপিতে এক হবে এক না। দুই তিন করে দেন, একটু এক ও দুই 1 তিন 2 করে 3 দেন। করে দিই, হ্যাঁ ঠিক বলেছো। এটা 1 নম্বর, এবার স্ক্রিনশট নাও। দেখো কততে হবে, অবশ্যই হবে, 100% হবে। আমরা যদি এই 3 মাস ধরে সপ্তাহে আমাদের 2টো করে ইংলিশের ক্লাস পাচ্ছি, হ্যাঁ, সো এর সাথে সাথে তোমাদের যখন যা কিছু প্রবলেম হবে আমাকে জানাও, সঙ্গে সঙ্গে জানাও। ওকে দাদা মানে হ্যাঁ, বাংলা তো লিখে নেবো, কিন্তু ইংলিশ তো মানে মানে আচ্ছা তুমি ওই আমাদের নোটটাকে কমপ্লিট করেছো? 20 দিনের বেশি কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। না না পড়ছি, মানে এত অর্ধেক পড়া তো কোন দিকে পড়বো বুঝতে পারছি না। অর্ধেক কমপ্লিট করেছো? না অর্ধেক হয়নি, মানে ওই 10% থেকে 50, তাহলে এটা বললে তো 15%। আমি শুনবো না ভাই। হ্যাঁ, মানে কোন দিকে পড়বো বুঝতে পারছি না, এত আমাকে পড়া। এবার তুমি বলো তোমার কি সমস্যা হচ্ছে, কোন দিকে পড়বে কথার মানে কি, কি সমস্যা হচ্ছে বলো। মানে এতগুলো সাবজেক্ট পড়ার মধ্যে কতগুলো ইংলিশটাকেও নিয়ে সাবজেক্ট, কতগুলো সাবজেক্ট? সবই তো মানে সাবজেক্ট তো আমি দেখি 4টে। একটাকে দেখি হলো জিকে, একটাকে দেখি হচ্ছে ম্যাথ, আর জিকে ম্যাথ হয়ে গেল, আর একটা হচ্ছে ইংলিশ। রিজনিং সব পরীক্ষায় থাকে, আবার থাকেও না, ওটা ম্যাথের সাথে রিজনিংকে অ্যাড করে চলো। 3টে না, সাবজেক্ট তো। আমি মানে এইটা এবার নিয়ে তুমি মানে বলতে বিসিএস চাইছো নিয়ে হ্যাঁ 3টে সাবজেক্ট আপনি বললেই হবে, জিকের মধ্যে কত কিছু আছে। আরে ভাই ওইগুলোকে তো জিকে হিসাবেই ভাবতে হবে। এখন ইতিহাসটা আমি যখন পড়ছি, ইতিহাসটাকে আমাকে জিকে হিসাবেই ভাবতে হবে, কারণ
রাইটিং মোডে যখন আমাদের পরীক্ষা চলে যাবে তখন আমরা সেটাকে নিয়ে ভাববো কি হবে না হবে, কিন্তু 2024-এর বিসিএস যেটা হবে সেটা তো এখনও এমসিকিউই রয়েছে। তাহলে এটা নিয়ে তো এত মাথা ঘামানোর কিছু নেই। তোমাদের তো আমি বই বলেও দিয়েছি, ওই যে 21,000 প্লাস একটা জিকে বই আছে না, কি বইটা? ওইটাতে চ্যাপ্টার ওয়াইজ জিকে রয়েছে। ওই বইটা তো আমার কোনো একটা ভাই বোধহয় গ্রুপেও দিয়েছিল না গ্রুপে, 21,000 প্লাস জিকের একটা বই। স্যার আমি দেখছি যদি থাকে আমার কাছে, তাহলে আমি পাঠিয়ে দিচ্ছি আপনাকে। হ্যাঁ ওটা হচ্ছে, আমি বলছি ওপি ভার্মা নয়, ওপি ভার্মা। ওটা আমার কাছে আছে স্যার। হ্যাঁ তো এইটা না, দেখো একদম চ্যাপ্টার ওয়াইজ ওখানে এমসিকিউ সলিউশন দেওয়া আছে। আরেকটা কথা শুনে রাখো, আমি তোমাদের পরীক্ষার আগে মোটামুটি আমার তো কাজ চলছে, সেই ক্ষেত্রে আমি তোমাদের ডব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন্স, প্রিলিমস প্লাস মেইনস, অর্থাৎ প্রিলিমসে এতদিন ধরে যা যা জিজ্ঞেস করেছে, মেইনসে এতদিন ধরে যা যা জিজ্ঞেস করেছে, প্রত্যেকটা সাবজেক্টের উপরে নোট তৈরি করছি ভাই, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স অ্যারেঞ্জ করছি। স্যার ওগুলো পিডিএফ আকারে পাবো তো স্যার? অবশ্যই পিডিএফ আকারে পাবে এবং ওটাকে প্রিন্টও করে নেবে। মনে রাখবে যে ডব্লিউবিসিএস এর পরীক্ষায় পিসিএস এ কিন্তু 60% কমন থাকে, মাথায় রেখো 60%। এখন কি থাকে এরকম? মানে আগে তো হ্যাঁ শুনছিলাম এখনো থাকে থাকে রে ভাই, এখনো থাকে। জাস্ট কোয়েশ্চেনটাকে একটু ঘুরিয়ে দিলে তোমরা, এই দেখো এই যে ক্লার্কশিপ পরীক্ষাটা হয়ে গেল, এই ক্লার্কশিপ পরীক্ষাটাতে একটু কঠিন কোয়েশ্চেন্স হয়েছে। এখন এই যে একটু কঠিন কোয়েশ্চেন্স হয়েছে, এটা আমরা কেন বলছি বলো তো? কারণ আমরা বিগত বছরে পরীক্ষায় যে ধরনের প্রশ্ন এসছে তার তুলনায় বলছি কঠিন হয়েছে। আদারওয়াইজ ওখানে যে কোয়েশ্চেন্সগুলো এসেছিল ওগুলো তো আমরা নিত্য নৈমিত্য পড়ি তো নাকি, সেন্ট্রালের জন্য তো পড়ি আমরা ওগুলো। তো এখন এটা আমরা দেখতে পেলাম যে পিএসসি একটু ওই সেন্ট্রালের ধাঁচে একটু পরীক্ষা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আবার তুমি যদি মিসলেনিয়াসের প্রশ্নটাকে দেখো তাহলে দেখবে তুমি সেই আগের মতনই রয়েছে, তাই না? কিন্তু দাদা মানে প্রিলিমস তো এতদিন থেকে হয়নি, এবার মানে ডব্লিউবিসিএস প্রিলিমস ইউপিএসসি এর মতো লেভেল করে দেবে না তো? ওইটাই না ভাই না, লাস্ট, এটা লাস্ট তো, যেমন হয় তেমনই হবে, ঠিক আছে? ওই জন্য বইগুলো পড়তেই মানে মানে বিশাল চাপ হয়ে যাচ্ছে, অত্যাধিক চাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, দেখো এই চাপগুলোকে ভাগ করার জন্য তোমাকে নিজের মতন করে রুটিন তৈরি করতে হবে ভাই। চলো এই জায়গাটা একটু ফোকাস করো। আমরা যেমন মাধ্যমিকে যেমন পড়েছি না যে আর্টস গ্রুপ বলে ভাগ করতাম, তারপর সায়েন্স গ্রুপ বলে ভাগ করতাম, হ্যাঁ এরম করে করে আমরা আমাদের সাবজেক্টগুলোকে ভাগ করে ফেলি। দেখো হিস্ট্রি যখন আমি পড়ছি, এই হিস্ট্রি পড়তে গেলে আমার যেন মাথা ব্যথা না হয়, এটা সবার আগে মাথায় রাখতে হবে। কারণ ইতিহাস মানে অতীতের ঘটে যাওয়া কোনো ঘটনা, সেটাকে আমি গল্পের মতন করে পড়ে নিচ্ছি। এবার বিষয়টা হলো গল্পের মতন করে পড়ে নিচ্ছি কিন্তু অনুধাবন করতে পারছি না প্রশ্নটা কি আসবে, যার জন্যই কি করতে হবে, থিওরি এক চ্যাপ্টার কমপ্লিট করার সাথে সাথে তার এমসিকিউজ দেখতে হবে। আমার কথা কি বোঝা গেল? আমি গড়গড় করে থিওরির বই পড়েই যাচ্ছি অথচ এমসিকিউ কিচ্ছু পড়ছি না, কি করে হবে তাহলে? এটা আমার হচ্ছে, এটা করা যাবে না তো। নিয়মটা হচ্ছে যে থিওরিটাকে এক চ্যাপ্টার থিওরি কমপ্লিট করার পরে সেই চ্যাপ্টারের উপরে এমসিকিউজ করতে হবে। আর এই এমসিকিউজ কোথায় পাওয়া যাবে সেজন্যই আমি বললাম একটা বইয়ের কথা, ওপি ভার্মা এই বইটা নেবে। 21,000 প্লাস একটা জিকে আছে, এই মার্কসম্যান পাবলিকেশনের। এক্সপ্লেনেশন দেওয়া আছে না শুধু মানে এমসিকিউ? এক্সপ্লেনেশন দেওয়া আছে, দেখ এক্সপ্লেনেশন জানি না আমি দেওয়া আছে কিনা, দেখে নেবে। স্যার হ্যাঁ বলো। বলছি স্যার, যদি ওই 21,000 প্লাস ওপি ভার্মার বইটার আর কি মানে অনলাইন পিডিএফ আর থাকে তাহলে একটু দিয়ে দিলে ভালো হয় স্যার। আচ্ছা এই বইটা আমার কাছে আছে পিডিএফ, আমি এখনই এই ক্লাসের শেষে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ দাদা দিয়ে দেবেন। কিন্তু এটা ইউটিউবে বলাটা ঠিক হলো না, কারণ এটা কপিরাইট। আপনি এটা রেকর্ডিংটা বন্ধ করে দিন দাদা। এটা হ্যাঁ সেটাই, ঠিকই বলেছো। আমি প্রথমে বলতে চাইছিলাম তো বলা হলো না। বলতে পারতে, কারণ এটা আমার আগে একবার কিন্তু এরকম আমার একটা ভিডিওকে ডাউন করতে হয়েছে, কিন্তু এর জন্য এই ইউটিউব গুলো না খুব হয়ে গেছে এখন।